অনেক বছর আগে একটা ছোট গ্রামে দুটো লোক দুজনের খুব ভালো পড়শি ছিল। ওদের নাম ছিল নানু আর ধানু। দুজনেরই ছোট ছোট দুটো কুঁড়ে ঘর ছিল সমুদ্র তটের সামনে, যেখানে দুজনে দুজনের বউয়ের সাথে থাকতো। দুজনেই নিজেদের ছোট ছোট একটা কামরা বানিয়েছিল। মনু গরিব হওয়ার কারণে দুঃখী হয়ে থাকতো। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হতো। এই জন্যই সে সব সময় পূজা পাঠ করত। একদিন গাছের দেবতা ওর পুজোয় খুশি হয়ে যায় আর ওর কাছে আসে। বলো তোমার কি চাই, ভালো মানুষ? হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। তুমি খুব সৎ মানুষ, কিন্তু এবার তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আমি খুব ধনী হতে চাই ঠাকুর, খুব ধনী। তথাস্তু। সত্যি করে? কিন্তু মনে রেখো, খুব সহজে ধনী হওয়া যায় না। আর আমি তোমাকে বলবো না যে তুমি কিভাবে ধনী হয়ে উঠবে। তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ঠিক আছে ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। মনুর বারান্দায় অনেক লম্বা লম্বা নারকোলের গাছ ছিল, কিন্তু ও কোনো দিনই এই গাছগুলোর দিকে তাকিয়েও দেখেনি। খুব তাড়াতাড়ি এই নারকেলগুলো পেকে যাবে, কেননা এইবারে এই নারকেলগুলো পেড়ে বিক্রি করলে আমরা যদি পয়সা পাই। ও ভাগ্যবতী, খুব তাড়াতাড়ি আমরা অনেক ধনী হয়ে যাব। তাই আর এই নারকেলের কথা চিন্তা করার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করো। মনু এটা জানতো না যে ভগবান নারকেলের ওপরেই তার কৃপাদৃষ্টি রেখে দিয়েছিল। এর মধ্যে দিয়ে ভগবান পরীক্ষা নিতে চাইছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। কাল পর্যন্ত তো এই নারকেলগুলো ছোট ছোট ছিল, কিন্তু আজ একদম পেকে গেছে দেখে মনে হচ্ছে। তোমারও মনে হচ্ছে না এটা? সত্যি কালকে নারকেল ছোট ছিল আর আজকে এত বড় হয়ে গেছে? হ্যাঁ, তুমি ওপরে গিয়ে একবার দেখার চেষ্টা তো করতে পারো। যাও, এগুলো বাজারে গিয়ে বেচে দাও। আজকেই করতে হবে, কিন্তু আজকে তো আমার কাজ করতে ইচ্ছেই করছে না। কিন্তু নারকেলগুলো পেকে গেছে, ওগুলো তো তোমার জন্য আর অপেক্ষা করে থাকবে না। না, আজকে করব না। আজকে আমার কাজ করার একটু ইচ্ছা নেই। আরে নারকেলগুলো তো গাছ থেকে উড়ে যাবে না, ওইসব আমি কালকেই করে নেবক্ষণ। যাই হোক, কেউ কখনো অলস লোককে দিয়ে কোনোদিন কাজ করাতে পেরেছে? কিন্তু মনু যখন নিজের অলসতা দেখাচ্ছিল, ওই রাতেই ধানু বারান্দায় বসেছিল। দম দমা দম দম দম, আজকের রাত কি সুন্দর রাত। এই রাতে সব চমৎকার হয়। যদি আমার সাথে এমন চমৎকার হতো, যদি আমিও অনেক ধন পেয়ে যেতাম। এটা কি? কি, এ তো নারকেল। এত বড় বড়, এতে তো অনেক অনেক মিষ্টি মিষ্টি জল হবে। বাহ 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 বাহ। দুটো নারকেল, তাও আবার আমার বারান্দাতেই এসে পড়েছে। বাহ, এবার তো এই দুটোই আমার, আর মানু তো জানতেও পারবে না। তুমি আমার জন্য কি এনেছো? নারকেল? হ্যাঁ গো গিন্নি, এই দুটো নারকেলই মানুর গাছ থেকে পড়েছে আর আমাদের বারান্দাতে এসে পড়েছে, বুঝলে? তো আমাদের এটা বলা উচিত হবে না? কেন? যেটা আমাদের জায়গায় এসে পড়েছে সেটা আমাদের। যাও, এই দুটোকে গিয়ে ভেঙে আনো, যাও। আমি মিষ্টি মিষ্টি জল খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি একেবারে। ও এটা কি?
হে ঠাকুর, এটাতে তো সোনার মুদ্রা রয়েছে। এই নারকেলটাতে সোনার মুদ্রা রয়েছে। আমার বিশ্বাস ছিল নিশ্চয়ই কিছু চমৎকার হবে। তাড়াতাড়ি আর একটা নারকেলও ভাঙো। দুটো নারকেলে দুটো সোনার মুদ্রা। আমি তো ভাগ্যবান হয়ে গেলাম। আমি ঠিক জানি ওই নারকেল গাছের সব নারকেলে সোনার মুদ্রা রয়েছে। একটু ভেবে তো দেখো, আমরা যদি সব পয়সা পেয়ে যাই তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। এবার শুধু দেখতে থাকো গিন্নি, ওই মানু কখনো টেরটিও পাবে না যে এই নারকেলগুলোতে কি আছে। এবার তোমার চালাক স্বামীর চালাকি দেখো, বুঝলে? আরে মানু, কি সুন্দর সকাল বল, তাই না? হ্যাঁ, তা তো বটে। মনে হচ্ছে তোমার নারকেলগুলো বড় হয়ে গেছে। এবার কি তুমি এগুলো কাটবে নাকি? হ্যাঁ, জানি না, এখন আমার কাজ করার কোনো ইচ্ছাই নেই। ধানু ভাই, আমার তো কখনোই লাগে না ও কোনোদিন এই নারকেলগুলো পারতে পারবে। তুমি তো জানোই আমার স্বামী কতখানি অলস ধরনের মানুষ। চিন্তা করো না, সবাই এত লম্বা নারকেল গাছে উঠে নারকেল পারতে পারে না গিন্নিমা। মনে হয় ও ভয় পায়। যদি তুমি চাও তাহলে আমি ওই নারকেলগুলো পেরে আনতে পারি। হ্যাঁ, তাহলে যদি তুমি চাও তাহলে আমি নারকেলগুলো বাজারে গিয়ে বিক্রি করেও আসতে পারি, আর বিক্রি করে টাকাগুলো তোমায় দিয়ে দেব। কে, তুমি কি সেটা করবে? হ্যাঁ, নিশ্চয়ই, এতে আর তেমন কোনো সমস্যা নেই। আর যদি তুমি চাও তাহলে আমি এই গাছটাও কিনে নিতে পারি। তা তুমি এত কি ভাবছো বলো তো মানু? আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব, আর তুমি তোমার টাকাও পেয়ে যাবে। না না ভাই, গাছটা আমি বিক্রি করব না, মাফ করো। আমার ঠাকুরদা ওই গাছটা লাগিয়েছিল, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নারকেলগুলো তুমি আর কাউকে বেচবে না, ঠিক আছে? এইটুকু তো আমার জন্য করতেই পারো। ঠিক আছে, নারকেলগুলো তোমাকেই দেব, প্রতিজ্ঞা করছি। চলো হাত মিলাই। এইভাবে ধানু আর তার বউ অলস মানুষকে লুটতে থাকে। ধানু গাছে উঠে নারকেল পেড়ে আনতো আর বাজারে গিয়ে বিক্রি করার নাটক করত, কিন্তু আসলে ও নারকেলগুলো নিজের বাড়িতে নিয়ে আসতো আর সত্যি করে প্রত্যেকটা নারকেল থেকে একটা করে সোনার মুদ্রা পেত। আর এইভাবেই ধানু আর তার পরিবার মানুকে বোকা বানিয়ে ধনী হতে লাগলো। ওই জাদুর নারকেল গাছটা নারকেল দিতে থাকলো আর ধানু সেগুলো বেচতে থাকলো। এইভাবে ধানুর বাড়ি বড় হতে লাগলো, আর এইভাবে খুব তাড়াতাড়ি সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল। আর অন্যদিকে মানু, যে কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে ধানুকে নারকেল বিক্রি করে যাচ্ছিল। কিন্তু মানুর বউ খুব বুদ্ধিমতী ছিল। একদিন ধানু আর তার বউ কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরা কি টাকার গাছ পেয়েছে নাকি? অনেক কষ্ট করে হয়তো। ছাড়ো, অন্যদের উন্নতিতে নিজেদের হিংসা করতে নেই, বুঝেছো গিন্নি? আরে আমি হিংসা করছি না গো, কিন্তু কোন কাজটা? ওরা কোনো কাজই করে না যে আমাদের নারকেলগুলো বিক্রি করা ছাড়া। আর সত্যি করেই ওরা এখন অনেক ধনী হয়ে গেছে, তাহলে আমাদের নারকেল বিক্রি করার ওদের দরকার কি? কিন্তু এটা তো ভালো কথা, তাই না? কি বলো? আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। ওরা যেদিন থেকে আমাদের নারকেল বিক্রি করা শুরু করেছে না, তখন থেকে ধনী হতে শুরু করেছে। তুমি নিজের অলসতা ছাড়ো আর ব্যাপারটা গিয়ে দেখো তো মনু। একবার একটা কথা তোমার মাথায় ঢুকে গেলে ঠাকুর এসেও সেটাকে সরাতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি গিয়ে দেখব। ওরা দুজনে ওখানে আছে, চলো গিয়ে দেখি
কি করছে? আমার খুব অদ্ভুত লাগছে, বুঝলে? চুপ করো। শোনো, আমার মনে হয় এবার আমাদের একটা বড় বাড়ি নিতে হবে, এই গ্রাম থেকে বেরিয়ে শহরের কাছাকাছি। আরে কিনে নেব, শুধু একটু অপেক্ষা করো গিন্নি। আগে যাও, গিয়ে নারকেলগুলো নিয়ে এসো, যাও। একবার দেখি যে আমরা আজকে কত উপার্জন করলাম গিন্নি। ঠিক আছে, তুমি দেখেছো আমাদের নারকেলের মধ্যে সোনার মুদ্রা আছে? তাই তো আমি ভাবছি ওরা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল কি করে। সত্যি তো? তাহলে তো এই নারকেলগুলো সব আমাদের। আমি এখনই যাচ্ছি ওদেরকে বলতে। ধানু, বিশ্বাসঘাতক, তাহলে এই করে তুই ধনী হয়েছিস, আমার নারকেল থেকে সোনা চুরি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি বলছিস। আমি সব দেখে নিয়েছি, মিথ্যে কথা বলিস না। তোমার সব সম্পত্তি আমার। বিশ্বাসঘাতক কোথাকার। বাজে কথা না বলে এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব নারকেল কিনে নিয়েছি, তার মানে সেই নারকেলের ভিতরে যা আছে সেগুলো সব আমার। না, এগুলো ঠিক না। ওই নারকেলের ভিতরে থাকা সোনার মুদ্রাগুলো আমার। চিন্তা করো না, তুমি আবার ভগবানের কাছে প্রার্থনা করো, সে নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবে। ওই দিন রাতে মানু কঠোর সাধনা করলো। অনেকক্ষণ বাদে ভগবান আবার মানুকে দর্শন দিলেন। কি হয়েছে মানু? আমি বারবার তোমার কাছে আসতে পারবো না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের আমাকে দরকার। হে ঠাকুর, আপনি আমাকে সাহায্য করুন। ধানু আমার সব সোনার মুদ্রা চুরি করে নিয়েছে। আমি জানি, আমি সব দেখেছি, কিন্তু আমি এতে কিছুই করতে পারবো না। এসব তোমার অলসতার জন্যই হয়েছে। তাই যা হবার তা হয়ে গেছে। কিন্তু ঠাকুর। ঠিক আছে, যেহেতু তুমি একজন সৎ মানুষ, তাই আমি তোমায় সাহায্য করব। কিন্তু তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে যে তুমি পরিশ্রম করে কাজ করবে। প্রতিজ্ঞা করছি। তুমি নিজে তোমার গাছে চড়বে? হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই আমি করব। কিন্তু আমি ওই চোর ধানুকেও শিক্ষা দিতে চাই। চিন্তা করো না, ও একজন বিশ্বাসঘাতক। ও যা করেছে তার শাস্তিও নিশ্চয়ই পাবে। এখন থেকে মানু আর আমাকে নারকেল বিক্রি করবে না, তাই আমাকে এবার থেকে নারকেল চুরি করে নিতে হবে। গিন্নি, তাড়াতাড়ি করো, আমি নারকেল নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে এগুলো ভাঙো। এদিকে নিয়ে এসো। কি হলো? কি হলো? এখানে নারকেলের মধ্যে তো বিছা রয়েছে। হে ঠাকুর, পালাও পালাও গিন্নি, তাড়াতাড়ি করে পালাও। না, এইরকম করো না মানু। আমাদেরকে এই বিছের হাত থেকে বাঁচাও মানু। আমি কেন তোমাদেরকে বাঁচাবো? এই বিছেগুলো সব তোমার নারকেলের মধ্যে ছিল। কিন্তু তুমি তো বলেছিলে নারকেলের মধ্যে যা থাকবে সেগুলো সবই তোমার, তাই না? শুভ বিদায় ধানু, বিছেগুলোর সাথে আনন্দে থাকো। ধানু আর তার বউ নিজেদের ভুল বুঝতে পারল। বিছেগুলো তাদের অনেকক্ষণ ধরে হয়রানি করেছিল, কিন্তু বিছেগুলো চলে যাওয়ার পর ধানু আর তার বউ মানুর কাছে ক্ষমা চাইল আর নিজেদের সম্পত্তিগুলো তাদের সাথে ভাগ বাটোয়ারা করে নিল। আর তারপর একসাথে দিন কাটাতে লাগলো। যখন তাদের কাছে অনেক ধন সম্পদ জমা হয়ে গেল, তখন তারা তাদের থেকে সোনার মুদ্রাগুলো গ্রামের অন্য লোকেদের কাছে দিতে থাকলো। নারকেলের গাছ যতদিন থাকলো, তার ভেতর থেকে সোনার মুদ্রাও বেরোতে থাকলো। এই কাহিনী হলো কেরালার একটা ছোট্ট গ্রামের, যেখানকার প্রত্যেক লোক খেতে শস্যের বদলে নারকেলের গাছ করত। সান্দ,
এই যে শান্ত, আরে সকাল সকাল কোত্থেকে এলে? তোমাকে দেখতেই পাই না। আসলে আন্না, আমার শরীরটা খারাপ ছিল। আরে কি হয়েছে তোমার শরীরের আবার? কালকে রাত্রে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, আর ভিজে কাপড় পরেই শুয়ে পড়ি তো, আর যখন সকালে উঠি তখন দেখলাম যে পুরো শরীরে ব্যথা হচ্ছে। আরে ভালো করে শরীরের খেয়াল রেখো, আর বৃষ্টিতে এত বেশি ভিজো না। আরে আন্না, তুমি তো জানোই যে আমাদের গ্রামে কত বৃষ্টি হয়। একটু আগে তুমি রোদ দেখছো, তারপরই হঠাৎ করে আকাশে মেঘ চলে আসবে, আর তারপরেই বৃষ্টি শুরু। আরে সেই জন্যই তো তোমাকে এই কথাটাই আমি সবাইকে বলি যে বেশি রোদ থাকলে পরেও বাড়ি থেকে বেরুলে বৃষ্টির সাথে ছাতাটা রাখা উচিত। কখন যে মেঘ চলে আসবে কেউ জানে না, এই ব্যাপারে কোনো কারোর ধারণাই নেই। আচ্ছা আমাকে বলো তো, তুমি আজকে সারাদিনে কি কি করলে? আরে কি আর করব, নারকেলের গাছ লাগাতে গিয়েছিলাম। তা তুমি কি করছো? নতুন নতুন চারা লাগাচ্ছ? কালকে শরীর ঠিক হয়ে গেলি কাল থেকে কাজ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কয়েকটা চারা রয়েছে, তুমি কাজে লাগিয়ে নিও। কালকে সকালে এসে আমার কাছ থেকে নিয়ে নিও। ঠিক আছে আন্না। আন্না নিজের বাড়ির দিকে চলে যায়। যাই গিয়ে একটু জমিটা আমি দেখে আসি যে কত চারা লাগানো যাবে। সন্ধু নিজের ক্ষেতের দিকে রওনা হলো, যেখানে রাস্তায় সে দেখতে পায় নারায়ণীকে। এখন শরীর কেমন আছে সন্ধু? আন্না বলছিলেন যে তোমার শরীর একটু খারাপ আছে। হ্যাঁ, এখন একটু ঠিক আছি। তা তুমি কোত্থেকে আসছো? বাবার সাথে খেতে গাছের রোপাইয়ের জন্য গেছিলাম। আমিও তো জমির দিকে এগোচ্ছি, ওই একটু দেখে নি যে কত চারা ওখানে লাগাতে হবে। আচ্ছা, আরে হ্যাঁ, বাবা বলেছিল যে যখন তোমার নিজের পাকা বাড়ি হবে না তখন তোমার সাথে আমার বিয়ে করিয়ে দেবেন, নয়তো বাবা আমার সম্বন্ধ অন্য জায়গায় খুঁজে নেবেন। তুমি গিয়ে বাবাকে বলো যে আমি খুব চেষ্টা করছি, ঠিক আছে? আর এই বছরের শেষ সময় পর্যন্ত আমার নিজের একটা পাকা বাড়ি হয়ে যাবে, তাই অন্য কোনো সম্বন্ধ দেখার দরকার নেই। এইটুকু বলে সন্ধু নিজের ক্ষেতের দিকে চলে যায়, আর নারায়ণী নিজের বাড়ির পথে চলে যায়। নারায়ণীর কথার পর এখন সন্ধু একটু চিন্তিত হয়ে উঠল। তারকে এখন তাড়াতাড়ি পাকা বাড়ি বানাতেই হবে। এই বছরে যদি নিজের পাকা বাড়ি না করতে পারি তাহলে নারায়ণীকে আমি বিয়েও করতে পারবো না। এই বছর আমাকে কঠোর পরিশ্রম করে অনেক নারকেল গাছ লাগাতে হবে। সন্ধু খেতে চলে যায় আর মাপ নিয়ে চলে আসে যে ও কত কত দূরে গাছের রোপণ করতে পারবে। বাড়ি ফেরার পর সে খাবার বানায় আর খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। কালকে সকালে তাড়াতাড়ি উঠে জমিতে যেতে হবে, সেই জন্য আমি এখন তাড়াতাড়ি ঘুমাই। সন্ধু প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ও তাড়াতাড়ি উঠে পড়ে আর গাছ নেওয়ার জন্যে আন্নার বাড়িতে চলে যায়। আন্না, ও আন্না, আমি এসেছি, নারকেলের চারাগুলো দিয়ে দাও। আরে ভেতরে এসো ভাই, আমি ভেতরে একটু জল খাবার খাচ্ছি, তুমি একটু জল খাবার খেয়ে নাও, তারপরে নিয়ে যেও চারা। না আন্না, আমার দেরি হয়ে যাবে। আরে ভেতরে এসো না, লজ্জা পাচ্ছ কেন? তাড়াতাড়ি এসো ভেতরে। এই না মা, ওকে একটু জল খাবার বাইরেও দিয়ে এসো, ভেতরে তো আসবেই না। ঠিক আছে বাবা। সরোজিনী একটা থালায় ইডলি, বড়া আর চাটনি নিয়ে বাইরে আসে আর সন্ধুকে খেতে দেয়। এই নাও দাদা, জল খাবার খেয়ে নাও। আর জল খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ খেয়ে নেওয়ার পর আন্নাও বাইরে চলে আসেন। হয়ে গেল জল খাবার, চলো আমি তোমাকে নারকেলের চারাগুলো দিয়ে দিই, চলো। আন্না সন্ধুকে নারকেলের গাছ দিয়ে দেয় আর সন্ধু সেই গাছগুলোকে নিয়ে নিজের ক্ষেতে রোপণ করে দেয়। এবারে অনেক পরিশ্রম করতে হবে আমাকে, তাহলেই পাকা বাড়ি তৈরি করার পয়সা জোগাড় করতে পারবো। সন্ধু গাছ রোপণ করার পর তার গোড়ায় ছোট্ট ছোট্ট গর্ত করে তার মধ্যে খাদ আর জল ঢেলে দেয়, যাতে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন সন্ধু প্রত্যেক দিন নিজের খেতে যায় আর গাছে জল দিতে শুরু করে। নারকেলের গাছ তো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে, এবারে অনেক নারকেল বিক্রি করব। কিছুদিনের মধ্যেই সব গাছেই নারকেল চলে আসে। ট্রাকওয়ালারা এসেছে নারকেল কেনার জন্য, চলো তাড়াতাড়ি চলো, গাছ থেকে নারকেলগুলো পারবে, চলো যাও। না না, এবারে আমি ট্রাকওয়ালাদেরকে নারকেল বিক্রি করব না। ওরা আমাদের থেকে 10 টাকায় মাত্র একটা নারকেল কেনে, আর শহরে গিয়ে দোকানে ওরা একটা নারকেল 50 টাকায় বিক্রি করে দেয়। একটা নারকেলে মাত্র পুরো 40 টাকা লাভ করে ওরা। আরে সেটাই তো বলছি, সারা বছর পরিশ্রম করব আমরা, আর লাভ করবে ওই মাঝখানের লোকগুলো। আর এমনিতেও এই বছরে আমার বেশি পয়সার দরকার রয়েছে, কারণ পাকা বাড়ি বানাতে হবে। আমার মেয়ের বিয়ে তো আমি ভাবছিলাম যে আমি শাহুকারের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেব, কিন্তু এবার আমিও শহরে গিয়ে নারকেল বিক্রি করব, তাহলে ধার নেবার কোনো প্রয়োজন পড়বে না।
আন্না আর সন্ধু দুজনই নিজের ক্ষেতে হয়ে যাওয়া নারকেল ভেঙে দেয় আর বস্তায় ভরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, যার কারণে দুজনের কাছে ভালো টাকা চলে আসে। পয়সা জমা করে সন্ধু নিজের পাকা বাড়ি বানিয়ে নেয় আর আন্না নিজের মেয়ে সরোজিনীর বিয়ে করিয়ে দেয়। এবার আমি পাকা বাড়িও বানিয়ে ফেলেছি। নারায়ণীর বাবার সাথে এবার বিয়ের কথা আমাকে বলতেই হবে। সন্ধু নারায়ণীর বাড়িতে যায় আর নিজের বিয়ের প্রস্তাব দেয়। পাকা বাড়ি বানানোর কারণে এখন নারায়ণের বাবা ওদের দুজনের বিয়ের জন্য সহমতি দেন। আরে এত জোরে বৃষ্টি হচ্ছে কেন? সন্ধু দেখতে পায় যে তার গ্রামে খুব দ্রুত মুষলধার বৃষ্টি হতে শুরু করেছে আর দেখতে দেখতেই বৃষ্টির জল জমা হতে শুরু করে। এখন কি করব? কালকে বিয়ের দিন আর আজ এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো গ্রামে জল ভরে গেছে। আগে নিজের বাঁচার কথাটা ভাবো, বুঝেছো? বন্যায় বাড়ি ডুবতে বসেছে। আরে আমরা বেঁচে থাকলে যে কোনো দিন বিয়েটা করতে পারি। আস্তে আস্তে বৃষ্টি আরো দ্রুত হতে থাকে আর সময় কাটতে শুরু করে। বন্যার জল বাড়ির ভেতরেও যেতে শুরু করে দেয় আর বাড়ি ভাঙতে শুরু করে। আরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বাচ্চা, আমাদের বাড়িও মনে হচ্ছে ভেসে যাবে। তাড়াতাড়ি মন্দিরে চলো। আন্না নিজের মেয়েকে নিয়ে মন্দিরে চলে যায়, যেখানে সমস্ত গ্রামবাসীরা শরণ নিয়েছিল। মন্দির এমনিতে তো গ্রামের নিচু অবস্থাতেই ছিল, কিন্তু তা সত্ত্বেও বন্যার জল ওখানে ঢুকতেই পারছিল না। এসো, আমার হাতটা ধরো, জল কিন্তু বেরিয়েই চলেছে। সন্ধু নিজের প্রাণ নিয়ে নারায়ণী আর তার বাবাকে নিয়ে মন্দিরে পৌঁছে যায়। এখন সমস্ত গ্রামবাসীরা বন্যার জল কম হওয়ার অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে বৃষ্টি কম হয়ে যায়, কিন্তু গ্রামবাসীদের বাড়ি জলের কারণে ভেঙে গেছিল, সেই জন্য সমস্ত লোকেরা বেঘর হয়ে যায়। আমি অনেক কষ্ট করে নিজের একটা পাকা বাড়ি বানিয়েছিলাম, আর আজকে সেই বাড়িটা আমার চোখের সামনে ভেসে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমাদের সবার বন্যায় ভেসে গেল। তোমার শুধু একারই ক্ষতি হয়নি, ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা সবাই এখনো পর্যন্ত বেঁচে রয়েছি। ঠিকই বলেছো তুমি আন্না, বেঁচে আছি এটাই যথেষ্ট। বাড়ি তো আমরা আবার বানিয়ে নিতে পারবো। তক্ষুনি ওখানে নারায়ণী আর তার বাবা চলে আসে। এখন তো আমার কাছে কাঁচা বাড়িটাও আর নেই, তাহলে কি এবার আর নারায়ণের সাথে আমার বিয়েটা আপনি দেবেনই না? না বাবা, এমন ব্যাপার নয়। তুমি হলে খুবই পরিশ্রমী ছেলে, আজ নয়তো কালকে তোমার বাড়ি তুমি বানিয়েই নেবে। আর আমি তো খুব খুশি যে আমি তোমার মতন একজন পরিশ্রমী জামাই পেয়েছি, যিনি আমাদেরকে এই বিপদের সময়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এসো, ওনাকে ধন্যবাদ জানাই। সমস্ত গ্রামবাসীরা এখন মন্দিরের উঠোনে একত্রিত হয় আর আয়াপ্পা দেবের পুজো অর্চনা করে। হে প্রভু, আমাদের সবাইকে আপনি আপনার বাড়িতে শরণ দিয়েছেন, সেই জন্য আমরা সবাই গ্রামবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। কিন্তু আমরা কতদিন এখানে থাকবো? হে প্রভু, আমরা পরিশ্রম করে আবার বাড়ি তো তৈরি করতে পারি, কিন্তু বন্যাতে তো আমাদের জমিও শেষ হয়ে গেছে। এখন আপনি আমাদেরকে পথ দেখাতে পারবেন। তক্ষুনি খুব দ্রুত গতিতে হাওয়া চলে আর মন্দিরের প্রাঙ্গণে লেগে থাকা একটা নারকেলের গাছ খুব জোরে নড়তে শুরু করে। তার থেকে একটা বড় নারকেল নিচে পড়ে যায় আর তার দুটো টুকরো হয়ে যায়। ওই নারকেলটা দেখতে দেখতেই একটা বড় গ্রামে পরিবর্তিত হয়, যেখানে সমস্ত লোকেদের জন্য একটা একটা বাড়ি আর ক্ষেতও তৈরি হয়ে যায়। প্রভুর জয় হোক। আমরা সবাই জানি যে আমাদের জমির ওপরে আর গ্রামের ওপরে জাদু করে দিয়েছেন। এখন সমস্ত লোকেরা নিজের জন্য একটা একটা বাড়ি নিয়ে নেয় আর তাতে থাকতে শুরু করে। নারকেলের দ্বারা তৈরি হওয়া এই গ্রামে চারদিকে উঁচু উঁচু দেয়াল ছিল, যাতে কখনো বন্যাও চলে আসে তাহলে বন্যার জল গ্রামে না আসতে পারে। এবারে আমি নারকেলের সাথে সাথে নিজের জমিতে সবজিও চাষ করব। নারায়ণীর বাবা নারায়ণী আর সন্ধুর বিয়ে খুব ধুমধাম করে করিয়ে দেন, যেখানে সমস্ত গ্রামবাসীরা সামিল হয়।